পহেলা জুলাই 2026 সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়াম। রাউন্ড অফ 32 ম্যাচে বসনিয়ার বিপক্ষে 1-0 গোলে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ম্যাচের 64 মিনিটে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান বসনিয়ার এক ডিফেন্ডারকে ট্যাকেল করলেন। ভিএআর ইন্টারসেপশনের পর রেফারি রাফায়েল ক্লজ লাল কার্ড দেখালেন বালোগানকে। তার মানে রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের সাথে বালোগানের মাঠে নামার কোনো সুযোগ ছিল না। এরপর খোদ ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্টকে ফোন করলেন। ট্রাম্প চাইলেন যেন ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি ঘোষণা দিল তারা ফিফা কোডের 27 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। অর্থাৎ বালোগান রেড কার্ড দেখা সত্ত্বেও বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলতে পারবেন। ট্রাম্প নিজেই ফোন করার ব্যাপারটা স্বীকার করেছেন। Yes, I asked for a review by FIFA. And, again, I'm good at this stuff. I didn't think it was a foul. পুরো টুর্নামেন্টে যদি এই একটাই বাজে সিদ্ধান্ত হতো তাহলে হয়তো ফিফা কিছুটা হলেও রক্ষা পেত। বালোগানের এই ঘটনার আগে এবং পরে এবারের বিশ্বকাপে বেশ কিছু ঘটনা ঘটেছে। ইরান আর মিশরের ম্যাচে ভিএআর ইন্টারসেপশনে ইরানের 93 মিনিটের উইনার বাতিল হয়। পর্তুগাল কলম্বিয়ার ম্যাচেও কলম্বিয়ার গোল বাতিল হয় পায়ের 1 আঙুলের সমান অফসাইডের কারণে। ক্রোয়েশিয়া পর্তুগাল ম্যাচে সামান্য চুলের কারণে ক্রোয়েশিয়ার গোল বাতিল করা হয়। এরপর আর্জেন্টিনা মিশরের ম্যাচেও মিশরের গোল বাতিল করা হয় আর্লি ফাউলের কারণে। ইংল্যান্ড আর নরওয়ের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে স্পাইডার ক্যামের তারে লেগে বলের ট্রাজেক্টরি পাল্টে গেছিল বলে ধারণা করা হয় এবং সেখান থেকে কিন্তু একটা গোলও পায় ইংল্যান্ড। মজার ব্যাপার হলো ফিফার নিয়ম অনুসারে এই কলগুলো হয়তো টেকনিক্যালি 100% ঠিক। ফিফার টেকনোলজি এখন এতটাই নিখুঁত যে একটা ফুটবলকে তারা চুল পরিমাণ মাপেও মেপে ফেলতে পারে। ফুটবলে রেফারিং সবসময় একটু সাবজেক্টিভ, তাই আমি এখানে কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বিচারে যাচ্ছি না। রেফারিংয়ের সাথে সম্পর্ক নেই এমন একটা ঘটনার কথাও বলি। ইরানের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রের মাটিতে প্রতিটা ম্যাচ খেলার কয়েক ঘন্টার মধ্যে মেক্সিকোর বেস ক্যাম্পের উদ্দেশ্যে তাদের দেশ ছাড়তে হতো, কেননা তখন ইরান আর যুক্তরাষ্ট্র যুদ্ধাবস্থায়। কিন্তু ফিফা এখানে একটা টু শব্দও করেনি। এর সাথে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পলিসির কারণে অনেক দর্শক যুক্তরাষ্ট্রে ঢুকতে পর্যন্ত পারেনি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে ফিফার মাথা নত করতেই হয়েছে। ফিফা কেন এত সহজে মাথা নত করে সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে ফিফা কিভাবে চলে, কারা চালায় এসব। কাগজে কলমে ফিফা সুইজারল্যান্ডের অধীনে একটা নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। আর সুইজারল্যান্ডে নিবন্ধিত হওয়ার কারণে ফিফা বেশ কিছু সুবিধা পায়, যেমন তাদের জবাবদিহিতা তুলনামূলকভাবে কম করতে হয় এবং ট্যাক্স মওকুফ সুবিধা তো আছেই। যেই অর্গানাইজেশন প্রতি 4 বছর পর পর একটা সিঙ্গেল টুর্নামেন্ট থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ জেনারেট করে, তাদের অ্যাকাউন্টেবিলিটি কতটা কম সেটা ভেবে দেখুন। একটা নন প্রফিট অর্গানাইজেশনের আয় হচ্ছে প্রায় $13 বিলিয়ন। সেই প্রতিষ্ঠানই বিশ্বকাপের একটা টিকিটের দাম রাখছে $34,500, বাংলাদেশি টাকায় যা প্রায় 43 লাখ টাকার সমান। জাস্ট ইনসেইন। এরপর আসা যাক ফিফার ভোটিং সিস্টেমে। ফিফার কংগ্রেসে 211টা সদস্য ফেডারেশন রয়েছে, আর তাদের প্রত্যেকের হাতে আছে ঠিক একটা ভোট। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ভোট যেমন একটা, তেমনি মাত্র 4000 জনসংখ্যার দেশ মন্টসেরাটের ভোটও সেই একটাই। কাগজে কলমে আপনার এটাকে গণতন্ত্র মনে হতেই পারে, কিন্তু এই ভোট কিন্তু টাকা দিয়ে কেনা যায়। আপনার ভোটিং পাওয়ার যদি ব্রাজিলের সমান হয়, কিন্তু আপনার ফেডারেশন যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়, তাহলে কয়েক লাখ ডলারের ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে খুব সহজেই আপনার আনুগত্য কিনে নেওয়া সম্ভব। আফ্রিকা বা ক্যারিবিয়ানের ছোট ছোট ফেডারেশনগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাই বছরের পর বছর ধরে কাজ করেছে। আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কিন্তু এই একই কংগ্রেসে বসে, আমাদের ভোটও সেই একটাই। গত 50 বছর ধরে ক্যারিবিয়ান আর পশ্চিম আফ্রিকার দেশগুলোর আনুগত্য কেনার জন্য যে টোপ ব্যবহার করা হয়েছে, আমাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম খাটে। বছরের পর বছর ধরে যে সিস্টেমটা চলছে এটার পেছনে কিন্তু একজনের হাত রয়েছে। এই সিস্টেমের আর্কিটেক্ট ব্রাজিলিয়ান ফুটবলের একসময়ের বস জোয়াও হাভেলাঞ্জ। 1974 থেকে 1998 সাল পর্যন্ত ফিফার প্রেসিডেন্ট ছিলেন তিনি। প্রথমবার নির্বাচনে জেতার আগে হাভেলাঞ্জ 86টা দেশ এবং ফেডারেশনে গিয়েছিলেন। হাভেলাঞ্জের আগে ফিফার সব সদস্যের ভোটিং পাওয়ার থাকলেও কংগ্রেসে আসার সমস্ত খরচ বহন করতে হতো তাদের নিজেদেরই। ফলে গরিব ফেডারেশনগুলো স্বাভাবিকভাবেই ভোট দিতে আসতে পারত না। হাভেলাঞ্জ এসেই টানা 2 দশক ধরে ফিফাকে একটা রমরমা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তিনি বিশ্বকাপের দল সংখ্যা 16 থেকে বাড়িয়ে 24 করলেন, বয়সভিত্তিক আর নারীদের টুর্নামেন্ট চালু করলেন। ফলে স্পন্সরশিপ আর টিভি রাইটসের দাম বেড়ে গেল বহুগুণ। এই টাকা দিয়েই পরবর্তীতে ফিফা তাদের কংগ্রেসের সমস্ত খরচ বহন করা শুরু করলো। এর ফলে ছোট ছোট দেশও কংগ্রেসে এসে ভোট দিতে পারছিল, এবং এই ভোটের মানে কি সেটা আমরা আগেই আলোচনা করেছি। ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া বা ব্যবসা বড় করা কোনোটাই তো আর অপরাধ না। তবে এই ব্যবসা বড় করার বাই প্রোডাক্ট হিসাবে কিন্তু দুর্নীতিও আরও বড় পরিসরে শুরু হয়। 2013 সালে সুইস আদালত আর ফিফা এথিক্স কমিটির তদন্তে দেখা যায় আইএসএল অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পোর্ট অ্যান্ড লেজার নামে একটা মার্কেটিং কোম্পানি হাভেলাঞ্জ আর তার জামাই রিকার্দো তেইশেরাকে প্রায় 41 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক কমিশন দিয়েছিল। উল্লেখ্য, এই রিকার্দো তেইশেরা কিন্তু তখন সিবিএফ এর প্রেসিডেন্ট ছিলেন।
আরেকটা ফান ফ্যাক্ট হলো কিছুক্ষণ আগে বলা আইএসএল নামের সেই কোম্পানিটার ফাউন্ডার ছিলেন হোর্স্ট ড্যাজলার, আর তার বাবা ছিলেন অ্যাডিডাসের ফাউন্ডার অ্যাডলফ ড্যাজলার। দীর্ঘ 23 বছর সিবিএফ এর দায়িত্বে থাকা রিকার্দো কিন্তু পরবর্তীতে ফিফা গেট স্ক্যান্ডালের সাথেও জড়িত ছিলেন। এই ফিফা গেট স্ক্যান্ডাল নিয়ে এবার কথা বলা যাক। 1998 সালে হ্যাভেলেঞ্জের পর ফিফার প্রেসিডেন্ট হন সুইস কর্মকর্তা সেপ ব্ল্যাটার। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই ব্ল্যাটার ফিফা গোল্ড প্রোগ্রাম লঞ্চ করলেন। এর আওতায় মাঠ আর ট্রেনিং সেন্টারের নামে ফিফার উন্নয়নের টাকা ছোট ছোট ফেডারেশনগুলোতে পাঠানো শুরু হলো। যেহেতু জনসংখ্যার অনুপাতে টাকাটা দেওয়া হতো না, তাই ছোট ছোট দেশগুলো তাদের ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারের তুলনায় বিশাল অ্যামাউন্ট পেয়ে যেত। আর এই অনুদান দিয়ে ঠিক সেটাই কেনা হতো যেটা ব্ল্যাটারের দরকার, ভোট। এইভাবেই এশিয়া আর আফ্রিকার প্রায় 100% সমর্থন নিয়ে পরে ব্ল্যাটার টানা 4 বার নির্বাচনে জিতেছিলেন। গল্পের এই পর্যায়ে একটু নজর দেওয়া যাক কনকাকাফ অর্থাৎ উত্তর এবং মধ্য আমেরিকার ফুটবল ফেডারেশনের দিকে। কনকাকাফের জেনারেল সেক্রেটারি ছিলেন এক আমেরিকান ভদ্রলোক, যার নাম চাক ব্লেজার। ব্লেজার যুক্তরাষ্ট্রে ফুটবলের টাকায় নবাবী জীবন কাটাচ্ছিলেন, থাকছিলেন অভিজাত ট্রাম্প টাওয়ারে। কিন্তু পরবর্তীতে এফবিআই তাকে আটক করে। ব্লেজার জেল থেকে বাঁচতে এফবিআই এর ইনফরমার হিসেবে কাজ করতে বাধ্য হন। তিনি জামার নিচে গোপন মাইক্রোফোন লাগিয়ে ফিফার মিটিংয়ে বসেন। এফবিআই তাকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করে ফিফার অভ্যন্তরীণ সকল দুর্নীতি রেকর্ড করতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় ফিফার সাম্রাজ্যের পতন। 2015 সালে জুরিখের এক হোটেল থেকে একসাথে ফিফার 7 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ঘুষের অভিযোগ এনে অ্যারেস্ট করা হয়। মার্কিন প্রসিকিউটরদের দাবি 2022 সালের কাতার বিশ্বকাপের জন্য সাউথ আমেরিকানরা ঘুষ খেয়েছে। ব্ল্যাটারের বিরুদ্ধে সরাসরি ক্রিমিনাল চার্জ না এলেও পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় যে তিনি কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হন। আমেরিকানরা এই ঘটনাকে ডাকে ফিফা গেট স্ক্যান্ডাল নামে। 2015 সালে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে 47টা অভিযোগ এনে একটা চার্জশিট প্রকাশ করে। সাধারণ চোখে মনে হবে এখানেই বুঝি ভিলেনদের পতন হলো, কিন্তু না। এত বড় একটা চার্জশিট কিন্তু ফিফার কিছুই করতে পারেনি। হাতে গোনা কয়েকজন জেলে গেছেন ঠিকই, কিন্তু মূল হোতারা জরিমানা এবং ফিফার ক্যারিয়ার বিসর্জন দিয়ে ঠিকই জেলের বাইরে থেকে গেছেন। 2016 সালে আরেক সুইস জিয়ান্নি ইনফান্তিনো ক্ষমতায় এলেন। এসে প্রতিশ্রুতি দিলেন ট্রান্সপারেন্সি, রিফর্ম আর ক্লিন ফিফার। 2016 থেকে 17 সালের মধ্যে ইনফান্তিনো সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবারের সাথে দফায় দফায় আনঅফিশিয়াল মিটিং করেন। মজার ব্যাপার হলো তখন ফিফার দুর্নীতি নিয়ে তদন্ত করছিলেন খোদ লাউবার। ধারণা করা হয় সুইজারল্যান্ডের জাস্টিস ডিপার্টমেন্ট যাতে ইনফান্তিনোকে ফাঁসাতে না পারে সেটা নিশ্চিত করতে এই মিটিংগুলো করা হয়েছিল। এর মধ্যেই একটা মিটিং হয়েছিল বার্নের হোটেল সোয়াইজার হফে। এই হোটেল 2009 সাল থেকে কাতার সরকারের মালিকানাধীন ছিল। মজার ব্যাপার হলো কাতারি ইন্টেলিজেন্স পুরো মিটিংটা আড়ি পেতে শুনছিল। ফিফা গেট স্ক্যান্ডালের পর 2022 বিশ্বকাপের আয়োজক সত্ত্ব বাঁচানোর জন্য ইনফান্তিনো আর লাউবারকে ব্ল্যাকমেল করতে কাতার এই অপারেশন চালিয়েছিল। 2025 সালের শেষ দিকে ইনফান্তিনো নিজে একটা পুরস্কার তৈরি করে বসেন, যার নাম দেয়া হয় ফিফা পিস প্রাইজ, ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড। প্রথম পুরস্কারটাই গেল ট্রাম্পের হাতে। যে ট্রাম্পের সাথে এপস্টিনের গভীর কানেকশন আছে, যে ট্রাম্প এই প্রাইজ নেওয়ার প্রায় 1 মাসের মধ্যে ভেনেজুয়েলা আর তার কিছুদিন পর পরবর্তীতে ইরানে হামলা করালো, ফিলিস্তিন আর লেবাননের ট্র্যাজেডির সাথে যার সরাসরি যোগসূত্র, তাকে দেয়া হলো ফিফার শান্তি পুরস্কার। হোয়াট অ্যান অ্যাবসলিউট জোক। সবকিছু শোনার পর আপনার মনে হতেই পারে ফিফা আর তার কর্তারা কি আগাগোড়াই করাপ্টেড? হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে ফিফা বিশ্বকাপও কি স্ক্রিপ্টেড? না, ব্যাপারটা এত ইজি না। কোনো দল কি চাইলেই বিশ্বকাপের ট্রফি কিনে নিতে পারে? যদি তাই হতো তাহলে ট্রাম্প আর আমেরিকা এই সিজনেই ওয়ার্ল্ড কাপ কিনে নিত। এবার একটা বিশ্বকাপ জিততে পারলে ট্রাম্পের জন্য এর চেয়ে ভালো পিয়ার আর কিছুই হতো না, বিশেষ করে ইরানের সাথে যুদ্ধের এই সময়ে। শুধু আমেরিকা কেন, নেদারল্যান্ডস বা বেলজিয়ামের মতো ধনী আর ওয়েল অর্গানাইজড ইউরোপিয়ান দেশগুলোর অন্তত একটা ট্রফি তো থাকার কথা। প্রতিটা বিশ্বকাপেই কন্ট্রোভার্সি থাকে এবং ভবিষ্যতেও থাকবে। তারপরও ট্রফি জিততে হলে আপনাকে অসাধারণ ফুটবল খেলতে হবে।